সাইফানের সাথে দেখা করবি সিজদা? তুই যদি চাস তোর আর সাইফানের দেখা করার ব্যবস্থা করে দিতে পারি। নিজেদের মধ্যে কথা বলে নিতে পারবি। না মামু, এসবের কোনো প্রয়োজন নেই। যার সাথে সংসার করবি তাকে বিয়ের আগে একটা নজর দেখবি না? তুমি তো দেখছো আমার আর ঘটা করে দেহনের কোনো দরকার নেই মামু। আমি সাইফানকে সরাসরি দেখিনি, ফোনে সাইফানের ছবি দেখেছি। তোকে তো বলাই হয়নি সাইফান একজন আর্মি অফিসার, গায়ের রং একটু চাপা হলেও একজন সুদর্শন পুরুষ। তুই নিজের চোখে দেখ। বলে রাশেদ চৌধুরী নিজের ফোন থেকে সাইফানের ইউনিফর্ম পরা একটা ছবি সিজদার সামনে রেখে বলল, কেমন সিজদা, একটু লজ্জা পেয়ে যেমন হয় হোক। এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু। রাশেদ চৌধুরী কিছু বলার আগে বিথি চৌধুরী বলল, সমস্যা থাকার তো কোনো কথা না সিজদা, বড়লোক বাড়ির বউ হবি। তোর চোখ তো এখন বড় বড় হয়ে গেছে, সাথে নির্লজ্জ বেহায়ও হয়ে গিয়েছিস। মামার সাথে নির্লজ্জর মতো বিয়ের ব্যাপারে নিয়ে আলোচনাও করছিস। ছি সিজদা ছি। এখানে নির্লজ্জ কি দেখলে বিথি? এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু না, তুমি তো হিংসে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। সিজদা, এত ভালো পাত্রের সাথে বিয়ে হচ্ছে এটা তুমি কিছুতেই মানতে পারছো না। তুমি চেয়েছিলে কোনো দারোয়ান অথবা ড্রাইভারের সাথে সিজদার বিয়ে দিতে, কিন্তু যখন দেখলে তোমার সেই চাওয়া পূরণ হয়নি তখন থেকেই তোমার চোখ জ্বলছে। আর মাত্র কালকের দিনটা, পরশু দিন মেয়েটা চলে যাবে, তাই দয়া করে এই 2টা দিন অন্তত মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। সিজদাকে বাড়ির কাজের মেয়ে না, নিজের মেয়ের চোখে দেখো। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? কার সাথে কার তুলনা করছো তুমি? আমার মেয়ের নখের সমান যোগ্যতাও তোমার বোনের মেয়ের নেই। আসলে আমি একজন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, আমার উচিত বাকিটা বলতে দেওয়া। না সিজদা, সিজদা রাশেদ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলো, থাক মামু, আমার জন্য শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। সিজদার কথা যেন বিথি চৌধুরী কাছে কাটার গায়ে নুনের ছিটা দেওয়ার মতো মনে হলো। সে সিজদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার তরুণ খাটে কোনায় সাথে আঘাত লেগে সিজদার কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। সেই দিকে খেয়াল নেই বিথি চৌধুরী। তিনি সিজদার দিকে ক্ষিপ্ত হয়ে এসে বলল, আমাদের মধ্যে যখনই কোনো ঝামেলা হয় সেটা তোকে ঘিরেই হয়, তুই যত অশান্তির কারণ। রাশেদ চৌধুরী সিজদার কপাল থেকে রক্ত বের হতে দেখে দৌড়ে এসে সিজদাকে নিচে থেকে তুলে নিয়ে খাটের ওপর বসিয়ে দেয়। এদিকে ওদিকে ফার্স্ট এড বক্স খুঁজে না পেয়ে দৌড়ে নিচের রুমে ফার্স্ট এড বক্স নিতে ছুটে আসে। রাশেদ চৌধুরীকে বিচলিত হয়ে সিজদা রুম থেকে বেরিয়ে যেতে দেখে সালেহা বেগম ত্বরিত গতিতে সিজদার রুমে প্রবেশ করে। সিজদাকে রক্তাক্ত অবস্থায় দেখে সালেহা বেগম কলিজা মোচড় দিয়ে ওঠে। সালেহা বেগম কী করবে বুঝতে পারে না। তাকে বিচলিত হতে দেখে সিজদা বলল, আমার কিছু হয়নি খালা, সামান্য একটু কাইটে গেছে, তুমি চিন্তা কইরো না, ঠিক হইয়া যাইব। তোর কপাল ফাইটে তো রক্ত বাইর হইতেছে, তোরে ডাক্তারের কাছে লইতে হইব। ডাক্তারের কথা বললেই সিজদার চোখের সামনে গায়ে সাদা অ্যাপ্রন স্টেথোস্কোপ ঝোলানো সাজিদের গম্ভীর থমথমে চেহারাটা ভেসে ওঠে। সাজিদের কথা মনে পড়তেই সিজদার অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। সকাল 9টা, হালিমা মঞ্জিলের সব সদস্য ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে, কিন্তু সাজিদের দেখা নেই। সাজিদকে না পেয়ে হালিমা বেগম সাজিদের রুমে এসে দেখে সাজিদ হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়েছে। হালিমা বেগমকে দেখে সাজিদের হাতের ঘড়ি পড়তে পড়তে বলল, বাইরে কেন, ভিতরে এসো বিউটিফুল লেডি। নিচে সবাই ব্রেকফাস্ট করছে, তুমি এখনও নিচে যাওনি কেন? আমি নিচে যাইনি সেটা খেয়াল করছো তুমি? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার? এভাবে বলছো কেন দাদু ভাই? আমার জন্য কখনই কারো কোনো সময় ছিল না দাদু। মা যাওয়ার পর বাবা যেমন পর হয়ে গেল, আমি যখন কোথাও যাই, কী করি, কী খাই,
না খাই সেগুলো খেয়ালের সময় ছিল না তার। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো সব সময়। বাবা মনে করতো টাকাই সব। আমাকে লাখ লাখ টাকা দিত, অথচ আমি ছিলাম ভালোবাসার কাঙাল। ভেবেছিলাম আর কেউ আমাকে ভালো না বাসলেও আমার দাদু আমাকে ভালোবাসে। কিন্তু তুমিও আমাকে ভালোবাসো না দাদু। আসলে মা ছাড়া আমাকে কখনো কেউ ভালোবাসেনি। যদি ভালোই বাসতে, আমি তোমার একটা কথা অবাধ্য হওয়ার জন্য আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারতে না। এখানে তোমার কাছে আমার থেকেও ও সাইফানের মূল্য অনেক বেশি দাদু। তুমি ভুল ভাবছো দাদু ভাই। ঠিক ভুল বিচার করার সময় আমার হয়েছে দাদু ভাই। আমি যে শুধু মাত্র আমার মান সম্মানের কথা ভেবে সিজদাকে সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এটা না। আমি সিজদাকে নতুন একটা জীবন উপহার দিতে চেয়েছি। জানো দাদু ভাই, সিজদার বাবা একজন সিআইডি অফিসার ছিলেন। তিনি নিখোঁজ, মৃত বলা চলে। মা বেঁচে থাকতো মৃত। মামা বাড়িতে কাজের মেয়ের পরিচয় বড় হয়েছে। মেয়েটাকে দেখেই আমার মায়া লেগেছে। আমি চেয়েছি তাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিয়ে সারা সিজদাকে ওই বাড়ি থেকে বের করা আর কোনো উপায় ছিল না। তাই আমি যে কোনোভাবেই হোক বিয়েটা দিতে চেয়েছি। তোকে অনেকবার বলার পরও তুই রাজি হইনি। তাই সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নাও। তুমি যদি বিয়েতে রাজি থাকতে তাহলে তো এসবের কোনো প্রয়োজনই ছিল না। থাক না দাদু, এসব শুনতে আমার ভালো লাগে না। আমি আসছি মানে ব্রেকফাস্ট করবে না? বাইরে থেকে করে নেব। বাই বলে সাজ্জিস হসপিটালে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাজ্জিজের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে এসে হালকা পাতলা নাস্তা সেরে তিনি বিয়ে শপিংয়ে জন্য বেরিয়ে পড়েন। হালিমা বেগম সিজদাকে নিয়ে মেট্রো শপিং মলে বিয়ে শপিং করতে এসেছে। সিজদার পরনে কালো বোরখা, চোখ দুটো অনেক মায়াবী দেখাচ্ছে। এত বড় মলে কখনো আসা হয়নি সিজদার। শপিং মলে কোলাহল, লোকজনের সমাগম দেখে ভয়ে জড়সড় হয়ে যায় সিজদা। সালেহা বেগম সিজদার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকায় দরুন তিনি আসতে পারেনি। বিথি চৌধুরী, ঐশ্বর্য চৌধুরী মা মেয়ে দুজনকে হালিমা বেগম খুব একটা পছন্দ করে না দেখে রাশেদা চৌধুরী তাদেরকে সিজদার সাথে পাঠাতে চায়নি। অগত্যা সিজদা একাই আসতে হয়েছে। মির্জা পরিবারের সদস্যরা সবসময় মেট্রো শপিং মল থেকে কেনাকাটা করুক। হালিমা বেগম খুব ভালো করে চেনে তারা। মির্জা পরিবারের সদস্যদের সাথে খুব ভালো বন্ডিং তাদের। হালিমা বেগমকে আসতে দেখে শপিং মলে ম্যানেজার হালিমা বেগমের দিকে এগিয়ে এসে সালাম দিয়ে বললেন, কাকিমা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনার কী লাগবে বললে আমরা আমার লোকদের গিয়ে হালিমা মঞ্জিলে পাঠিয়ে দিতাম। সশরীরে শপিং মলে এসে ঘুরে ঘুরে শপিং করা মজাই আলাদা। সেটা অবশ্য ঠিক বলেছেন কাকিমা। এখন বলুন আপনার কি লাগবে? তোমাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখাও। ঠিক আছে কাকিমা, আপনারা আমার সাথে আসুন। হালিমা বেগম সিজদার পা থেকে মাথা পর্যন্ত যা যা লাগবে প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করার পর মির্জা পরিবারের সদস্যদের পাশাপাশি সিজদার মামা মামে ঐশ্বর্য এমনকি সালেহা বেগমের জন্য কেনাকাটা করলেন। কেনাকাটা শেষ করে মল থেকে বের হতে রাশেদ চৌধুরীর সাথে দেখা হয়ে যায়। তাকে দেখে হালিমা বেগম বললেন, ভালোই হয়েছে তুমি এসেছো। অনেক হাঁটাহাঁটি করে আমার শরীরটা ঠিক লাগছে না। তুই সিজদাকে নিয়ে যা। আমি কি আপনাকে বাড়িতে পৌঁছে দেবো কাকিমা? না, ড্রাইভার তো আছে। তোর আর কষ্ট করে আমার বাড়িতে পর্যন্ত যেতে হবে না। তুই বাড়িতে যা। আর হ্যাঁ, সিজদা এখন তোর কাছে আমানত স্বরূপ। আমানতের খেয়ানত করবি না কিন্তু, ঠিক আছে কাকিমা? হালিমা বেগম সিজদার হাতে দুটো জিনিস মুঠো পুরে দিয়ে বলো, নিজের খেয়াল রেখো সুন্দরী। আপনিও নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ রাখবো। তাছাড়া 2 দিন পরে তুমি তো আসছোই আমার খেয়াল রাখার জন্য। এই বুড়িটার খেয়াল রাখবে তো? অবশ্যই রাখবো ম্যাডাম। আবার ম্যাডাম? কত বলেছি আমাকে ম্যাডাম বললো না।
এবার কিন্তু কানের নিচে ঠাঠি এক চড় মেরে দেব। সিজদা মুচকে এসে বলল, আর কখনো ম্যাডাম বলবো না দাদিজান। এই তো লক্ষ্মী নাথ বউ আমার। বলি হালিমা বেগম রাশেদা চৌধুরী সিজদা থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্য ছুটে চলেন। তিনি যেতেই রাশেদ চৌধুরী বলল, সিজদা তুই এখানে একটু দাঁড়া, আমি সামনের দোকান থেকে একটু আসছি, বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যে চলে আসব। ঠিক আছে মামু, তুমি যাও। এখানে দাঁড়িয়ে থাকবি, এখান থেকে এক পাও নড়বি না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঝড় বৃষ্টি যাই হয়ে যাও না কেন, আমি এখান থেকে এক চুল নড়ব না বলে সিজদা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যাডামকে কবে বিয়ে করছেন স্যার? সাজিদ মনোযোগ সহকারে রিপোর্ট চেক করছিল। রাইমিনের প্রশ্নের কিছুটা বিরক্ত প্রকাশ করে বলল, কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পাড়াপড়শির মতো। পাড়াপড়শি না হয়ে কাজ থাকে না, এজন্য তারা অন্যের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু তোমার তো কাজ রয়েছে রামিম, তুমি নিজের কাজ ছেড়ে আমার বিয়ে নিয়ে পড়ছো কেন? আমার মন বলছে আপনি ম্যাডামকে অনেক বেশি পছন্দ করেন। পছন্দের মানুষকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়াটাই ভালো। না হলে যদি একবার হারিয়ে যায় তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এর জন্য বলছিলাম ম্যাডামকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। আমি তো ভেবেছি আপনার বিয়েতে অনেক অনেক মজা হই হুল্লোড় করব। বিয়েতে শুধু খাওন আর খাওন, একবারে কলজা ডুবাইয়া খামো। যখন বিয়ে করি তখন খেও। এখন যাও, নিজের কাজ মনোযোগ দাও। ওকে স্যার বলে রামিন চেম্বার থেকে বেরিয়ে যায়। রামিন যেতেই সাজ্জিদ ফোন বের করে গ্যালারি থেকে সিজদার ছবিটা বের করে জুম করে দেখে বলল, তোমাকে ঠিক কোন নামে ডাকবো আমি বুঝতে পারছি না। তুমি একেধারে মায়াবতী, মায়াবিনী, চন্দ্রমুখী, সুস্মিতা, সুচয়না, সৌন্দর্যময়ী, ঠিক যেন অল ইন ওয়ান। লাঞ্চ টাইমে ব্রেকের সময় সাজ্জিদ লাঞ্চের জন্য বের হতে এমন সময় রামিন দৌড়াতে দৌড়াতে এসে সাজ্জিদের সামনে দাঁড়িয়ে যায়। রামিনকে হাঁপাতে দেখে সাজ্জিদ বলল, কি হয়েছে রামিন, এভাবে ছুটে এলে যে? কুকুরে তাড়া করেছিল নাকি? তুমি তো আবার নিজের গার্লফ্রেন্ড থেকেও কুকুরকে বেশি ভয় পাও। আজকে কুকুর তাড়া করেনি, গার্লফ্রেন্ড তাড়া করেছে। স্যার আমার একটা হেল্প করবেন প্লিজ স্যার, আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব, চেষ্টা করব। স্যার আমার সাথে একটু শপিং মলে চলুন না প্লিজ স্যার। সরি রাইমিন, আই ডোন্ট হ্যাভ টাইম। স্যার প্লিজ চলুন না, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু কাজের চাপে আমি সেটাও ভুলে গিয়েছিলাম। এখন গার্লফ্রেন্ডকে খুশি করাতে না পারলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে স্যার, প্লিজ স্যার চলুন না। হলে হোক, আই ডোন্ট কেয়ার। সাজিদ কাট উত্তরে মুখে চুপসে যায় রাইমিনের। রাইমিনের চুপসে যাওয়া মুখখানি দেখে সাজিদের ঠোঁট কোণে হাসি রেখা ফুটে ওঠে। সাজিদকে দেখে হাসতে দেখে রাইমিন বলো, নিজে তো কখনো প্রেম করতে পারিনি, এজন্য আপনি চান না আমার প্রেম টিকে থাকুক, আমার ব্রেকআপ প্রার্থনা করেন আপনি। তুমি এত করে যখন বলছো তখন আরে না গেলে হয় না? আফটার অল গিফটটা তো আমার বোনের কাছেই যাবে, তাই না রামিন? সাজ্জিদের প্রশ্নে হতবাক হয়ে গেল রামিন। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। রামিন তোতলাতে বলল, এসব কি বলছেন স্যার? আপনার বোনের কাছে যাবে মানে? কে আপনার বোন? আমি কি আপনার বোনকে চিনি না? মিথ্যা কথা বলো না, কোনো লাভ নেই রামিন। আমি জানি সামিয়া আর তুমি একে অপরকে ভালোবাসো। প্রায় 2 বছর রিলেশন তোমাদের, কিন্তু তোমরা দুজনেই ভুল পথে পা বাড়িয়েছ রামিন। আমি জানি না তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কী হবে। সামিয়া না হয় বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, ভুল পথে পা বাড়িয়েছে, কিন্তু তুমি অ্যালার্ট পারসন, তুমি জেনে শুনে এমন ভুল কিভাবে করতে পারলে রামিন? মন দেওয়া নেওয়া কি আর ধনী গরিব টাকা পয়সা থেকে হয় স্যার? হ্যাঁ মানছি যে আমি আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, অনেক টাকা পয়সা নেই আমার, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি সামিয়াকে অনেক বেশি ভালোবাসি। দুটো মনের মিলন, দুজনের মধ্যে ভালো বন্ডিং, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক। সংসার করতে গেলে এর বেশি আর কি লাগে স্যার? আমি সামিয়াকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। সামিয়া
আমার টিনের ঘরে যে সুখে পাবে সেই সুখ বড় অট্টালিকাও পাবে না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের 4 হাত এক করে দেওয়ার। বাই আই ডোন্ট নো হাউ সাকসেসফুল আই ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন ল। রামিমের কথা শুনে সাজ্জিদ ব্যঙ্গাত্মস্বরে বলল, উফ, গাছে কাঁঠাল গোপে তেল। বাই দ্য ওয়ে, চলো যাওয়া যাক। ওকে, চলুন স্যার। কিন্তু আমরা কোন দোকানে যাব? মেট্রো শপিং মল, আমার পরিচিত। একটু দাম কম নিতে বলবেন স্যার, পকেটের অবস্থা তেমন ভালো না। আমি আমার বোনকে চিনি রাইম, সামিয়া অল্পতেই অনেক খুশি হয়ে যায়। সামিয়াকে যদি তুমি ভালোবেসে 1 ডজন কাচের চুড়িও কিনে দাও, তাতে সামিয়া অনেক খুশি হবে। সাজিদ রামিমকে শপিং মলে আসে। শপিং মলে এসে এত লোকের ভিড়ে সাজ্জিদের চোখ দুটো আর সৌন্দর্যময়ী চোখ দুটো খুঁজে চলছে। বারবার মনে হচ্ছে, ইস, ওই মায়াবী চোখ দুটো যদি আবারও দেখতে পেতাম। সাজ্জিদের আকাশকুসুম চিন্তার মাঝে তার ফোন বেজে ওঠে। থানা থেকে কল এসেছে, তাকে একবার থানায় যেতে হবে। সাজিদ রামিনকে রেখে শপিং মল থেকে বের হতেই তার চোখ যায় কালো বোরখা পরা রমণীর দিকে। রমণীর চোখে চোখ পড়তেই সাজিদ মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না। সাজিদের মুখে থেকে অস্ফুট স্বর বেরিয়ে যায়, সৌন্দর্যময়ী এখানে? এটা কি সত্যি নাকি আমার ভ্রম? সাজিদকে দেখে সিজদা ও চিনতে অসুবিধা হয় না। সিজদা সাজিদের দিকে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু, আপনি এখানে কেনাকাটা করতে আইছেন বুঝি? তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো নাকি সবটা আমার মনের ভুল? সত্যি ছাড়া মিথ্যে মিথ্যে দাঁড়িয়ে আছি নাকি? সিজদাকে দেখে সাজিদের মন আপনি ভালো হয়ে গেল। সাজিদ মুচকি হেসে মনে মনে বলল, এই দেখি মেঘ না যেতে বৃষ্টি। আমি যাকে মনে মনে খুঁজে যাচ্ছি সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আই কান্ট বিলিভ দিস। সাজিদের থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, আপনার হাতে ব্যথা কমেছে ডাক্তারবাবু? দৈনিক ওষুধপত্র ঠিক মতো খাচ্ছেন তো? ডাক্তারবাবুরা তো আবার শুধু রোগীদের খেয়াল রাখে, তাদেরকে বড় বড় ওষুধ খাইতে দেয়, ইয়া বড়ই সুই ইঞ্জেকশন দেয়, কিন্তু নিজেরা নিজেদের শরীরের যত্ন নেয় না, ওষুধও খায় না সময় মতো। ভাবে যে আমরা ডাক্তার, আমাদের আবার কি হবে? সিজদার কথা শুনে সাজিদের মনে এক ধরনের ভালো লাগা কাজ করছে। সিজদার কথা মাঝে অধিকারবোধ ফুটে উঠেছে, যেটা দেখে খুব ভালো লাগে সাজিদের। সাজিদ তো এটাই চেয়েছে। পারসিস কিছু বলতে যাবে তার আগেই সাজিদের ফোন বেজে ওঠে। আবারও থানা থেকে কল করা হয়েছে। সাজিদ একটু দূরে সরে এসে কল রিসিভ করে কথা বলা শেষ করে পিছনে ফিরে দেখে সিজদা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা খালি, এখানে কেউ নেই। সাজিদ আশেপাশে খুঁজে সিজদাকে না পেয়ে বিরক্ত প্রকাশ করে বলল, ড্যামিট, সৌন্দর্যময়ীকে দ্বিতীয়বার কাছে পেয়েও তার সম্বন্ধে কিছু জানা হলো না। এদিকে বাড়িতে বিয়ের তোড়জোড়, সামিরার জন্মদিন, সব মিলে দাদুকে সৌন্দর্যমের ব্যাপারে বলতে পারছি না। সাইফারের বিয়েটা ভালোই মিটু যাক, তারপর আমার চুন্নি রানীকে আমার মন চুরি করার শাস্তিস্বরূপ আমার মনে জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব। ঘরোয়াভাবে সাইফানের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ছাদে ছোটোখাটো একটা স্টেজ সাজানো হয়েছে। হালিমা বেগম চেয়েছিলেন আনুষ্ঠানিকভাবে নাচ গান হইহুল্লার মাধ্যমে সাইফানের হলুদ করতে, কিন্তু সাইফান অনুষ্ঠানের কথা চায়নি। সে যে হালিমা মঞ্জিলের ঠাঁই পেয়ে এটাই পরিবার পেয়েছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়ার। সাইফানের বিয়ে উপলক্ষে তার নানি বাড়ি থেকে নানা নানি সহ আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। শান্তা মির্জা তাকে হাত হলুদের সব আয়োজন করেছে। এই বাড়িতে সাইফানের গায়ে হলুদের শেষ হলে তারা সিজদার গায়ে হলুদ দিতে যাবে। শান্তা মির্জাকে খুশি মনে বিয়ে সব কাজ করতে দেখে অবাক হয়ে যায় তাথই শান্তা মির্জাকে আড়ালে ডেকে নিয়ে বলল, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না খালামণি, সাজিদের সাথে তুমি যে মেয়েটার বিয়ে দিতে চাওনি, এখন আবার সেই মেয়েটাকে সাথে নিজের ছেলের বিয়ে দিচ্ছ। হোয়াই খালামণি হোয়াই? সিজদার সাথে যে সাজিদের বিয়ে হচ্ছে না এতে তোমার ভালো হয়েছে? তোমার রাস্তা এখন ক্লিয়ার। সাজিদের বউ হয়ে আসা
একটা সুযোগ তৈরি হয়েছে তোমার। শুধু কি আমার ভালোর জন্য? এখানে তোমার কোনো স্বার্থ নেই খালামণি। আমি যে মা তাথই স্বামীরাকে যেমন আমি পেটে ধরেছি, তেমন সাইফানকেও আমার পেটে ধরেছি। সাইফানের জন্য প্রসব বেদনা সহ্য করেছি। সন্তানের ভালোর জন্য একটু স্বার্থপর হতে হয়েছে আমাকে। সাজ্জিদে যখন বলে সে বিয়েটা করবে না, তখন আমি আম্মার কাছে গিয়ে আম্মাকে বলি, আম্মা আপনি এত বড় মুখ করে সাজ্জিদের বিয়ে ঠিক করে আসলেন, কিন্তু সাজ্জিস তো আপনার মুখ রাখল না। সত্যি বৌমা, আমি দাদু ভাইকে চিনতে ভুল করেছি। এখন রাশেদকে কি জবাব দেব আমি? একটা উপায় আছে আম্মা। আমার সাইফানের সাথে সিজদা বিয়ে দিলে কেমন হয় আম্মা? এতে করে এক ঢিলে দু পাখি মারা হবে। সিজদা এই বাড়ির বউ হয়ে আসবে, আবার আপনার জবানও ঠিক থাকবে। তবে আমার একটা কন্ডিশন আছে আম্মা। সিজদার সাথে বাবুনের বিয়ে দিতে বলে বাবুন হালিমা মঞ্জিলের ঠাঁই দিতে হবে। বাবুনকেও এই পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিতে হবে। আমাদের তো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কম নেই আম্মা। আপনি তো যথেষ্ট দানশীল আম্মা, কিন্তু আমার ছেলেটার ক্ষেত্রে কেন এত নিষ্ঠুর আপনি? আমার ছেলেটা আর্মি অফিসার, খুব বেশি ছুটি পায় না। আমার ছেলেটা তো ইচ্ছে করে ছুটি পেলে তার পরিবারের সঙ্গে কাটাতে, তার মায়ের হাতের রান্না খেতে। আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আরও কতদিন আলাদা করে রাখবেন আম্মা? আমার কথা শুনে আম্মা সেদিন নির্বাক হয়ে গেছিল। পরে আমার নিজেতে দেওয়ার কথা, নিজের জবান নিজেই মান সম্মান রাখতে আমার সমস্ত সত্য মেনে নেয়। একটু স্বার্থপর হয়ে যদি নিজের সন্তানের ভালো হয়, আমি এমন স্বার্থপর হাজারবার হতে রাজি আছি। তবে এমনটা নয় যে আমি সিজদাকে পছন্দ করি না। সিজদা খুব মিষ্টি, সহজ সরল একটা মেয়ে। আমার মুখের উপর কখনই কিছু বলার সাহস পাবে না। আমি তো আমার ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজেছিলাম। তাছাড়া আমার সিজদাকে অনেক পছন্দ করে। সিজদাকে দানা গুটি হিসেবে ব্যবহার করে আমার ছেলেটার পায়ের তলা মাটি শক্ত করতে পারবে। তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো। তোমার পেটে পেটে এত বুদ্ধি আছে জানা ছিল না খালামণি। তোমাকে দেখে মনে হয় তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ তুমি যে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছ সেটা কেউ বুঝতে পারছে না। আমি যা করছি আমার ছেলের সুখের কথা ভেবেই করছি। বুঝতে পেরেছি খালামণি, তুমি গাছের খাবে তলারও কুড়াবে। অনেক কথা হয়েছে তাথই, বেলা গড়িয়ে যাচ্ছে। তুমি জলদি গিয়ে সাইফানকে নিয়ে এসো। সাইফানের গায়ে হলুদ শেষ হলে সবাই চৌধুরী ভিলায় যাবে সিজদার গায়ে হলুদ দিতে। সাজিদ তো যাবে কি ওই বাড়িতে খালামণি? জানি না তাতে। সাজিদ তো আমার সাথে ভালো করে দুটো কথা বলে না। ইদানিং দেখছি আমার সাথেও আগের মতো ভালো সম্পর্ক নেই। হয়তো সাইফান এই বাড়িতে আসায় সাজিদ খুশি হতে পারেনি। আর আমার কথা যেহেতু সাইফান এই বাড়িতে এসেছে, তাই আমার প্রতি রাগ অভিমান হয়েছে তার। একবার আমি সাজিদের বউ হয়ে এই বাড়িতে আসি, তারপর দেখো আমি ম্যাজিক করে সাজিদের সমস্ত রাগ অভিমান কষ্ট সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিব। আগে সাজিদের মনে জায়গা করে নাও, তারপর না হয় এসব স্বপ্ন দেখো। স্বপ্ন আছে বলে আমাদের জীবন এত সুন্দর খালামণি। আমরা জানি যে এই জিনিসটা আমাদের হবে না, তবুও আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখি, ভাবতে পছন্দ করি। আমি শয়নের স্বপ্নে সবসময় শুধু সাজিদকে দেখতে পাই। সাজিদকে নিয়ে কল্পনার রাজ্য, আমার প্রেম ভালোবাসা বিয়ে বাসর সংসার ছেলে মেয়ে সব হয়ে গিয়েছে খালামণি। কথাটা বলে পরক্ষণে তাতে নিজের দন্ত দ্বারা জিভ কামড় দিয়ে বলল, আমি এক্ষুনি সাইফান ভাইকে নিয়ে আসছি। খালামণি বলে তাতেই সাইফানকে নিয়ে আসে। সাইফানের পরনে হলুদ পাঞ্জাবি সাদা পায়জামা রয়েছে। সাইফান আসতেই তাকে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সাইফানের নানা সর্বপ্রথম সাইফানের গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে সাইফানকে মিষ্টি মুখ করায়। এরপর একে একে সবাই সাইফানের গায়ে হলুদ ছুঁয়ে দেওয়ার মাধ্যমে সাইফানের গায়ে হলুদ কার্যক্রম শেষ হয়। সাইফানের হলুদ সবার উপস্থিত থাকলেও সাজিদের দেখা মেলে না। সাজিদকে না পেয়ে মনক্ষুণ্ণ হয় সাইফানের। চৌধুরী ভিলা অমূলক পরিবর্তন এসেছে। চৌধুরী ভিলা এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে।
চারিদিকে হরেক রকমের ফুল, লতা পাতা, রঙিন কাপড়, লাইট, স্ট্রিং ল্যান্ড দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা প্রবেশদ্বার নজর করা হয়ে উঠেছে। প্রবেশদ্বারে গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ছাদে খুব সুন্দর করে ফুল, রঙিন কাপড়, বেলুন, লাইট দিয়ে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের মাঝখানে বড় বড় করে জরি দিয়ে লেখা হয়েছে সিজদা হলুদ সন্ধ্যা। হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। গতকাল বিয়েটা নিয়ে সিজদা কিছুতে মানতে পারছে না। সকাল থেকে কিছু খায়নি মেয়েটা, খেতে ইচ্ছে করছে না, পেট ভার হয়ে রয়েছে। সবাইকে ছেড়ে থাকা যন্ত্রণা এখন থেকেই যেন উপলব্ধি পাচ্ছে সিজদা। সালেহা বেগমের জন্য অনেক কষ্ট হচ্ছে। ছোটোবেলা থেকে সিজদা সালেহা বেগমের সাথে থেকেছে। সালেহা বেগম সিজদার গোসল করানো থেকে শুরু করে সবটা নিজে হাতে করেছে। এই জন্য মায়ের ভূমিকা পালন করেছেন তিনি। আর সবথেকে বড় কথা, সিজদা বিয়ে হবে ভাবতে তার চোখের সামনে বরাবর সাজ্জিদের চেহারা ভেসে উঠছে। তার জন্য চিন্তা হচ্ছে, তার হাতের কী অবস্থা জানতে ইচ্ছে করছে। গতকাল শপিং মল যখন সিজদার সাথে তার দেখা হয়, সিজদা অজান্তে তার মুখের হাসি ফুটে ওঠে। কিন্তু সিজদা ভালো মন্দ কিছু জিজ্ঞেস করার আগে সিজদার মামা এসে যায়। সিজদা তখন ফোনে কথা বলা ব্যস্ত ছিল, যা তরুণ সিজদা তাকে বলে আসতে পারে না। তবে বাড়িতে এসে বরাবর সাজ্জিদের কথা মনে পড়ছিল, যার নামটা পর্যন্ত জান না। তার জন্য এত চিন্তার কারণ অজানা সিজদার কাছে। এটা কি শুধু মাত্র কৃতজ্ঞতা নাকি অন্য কিছু বুঝতে পারছে না সিজদা।